আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রাজনৈতিক দলগুলোকে জুলাই সনদে পূর্ণাঙ্গ খসড়া পাঠালো ঐকমত্য কমিশন। বাস্তবায়নে ৮ দফা অঙ্গীকারনামা, প্রতিটি বিধান, প্রস্তাব ও সুপারিশ আইন হিসেবে গণ্য হবে। সিরাজগঞ্জে ৪.৫ বছরেও শেষ হয়নি কাটাখালী নদীর উপর ব্রিজ নির্মাণ, কাজ ফেলে পালিয়েছেন ঠিকাদার, দুর্ভোগে ২৫ গ্রামের মানুষ। বগুড়ার একসময়ের দৃষ্টিনন্দন পার্কটির এখন বেহাল দশা, কর্তৃপক্ষের অবহেলায় পরিণত হয়েছে গরু ছাগলের চারণভূমিতে। দ্রুতই হারানো রূপ ফিরিয়ে আনার আশ্বাস কর্তৃপক্ষের। এবং ইউটিউব দেখে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন পূরণ ফরিদপুরের ৩ বন্ধুর। প্রতি মাসে আয় প্রায় লাখ টাকারও বেশি। তাদের সাফল্যে আগ্রহী হয়ে উঠছেন স্থানীয়রা। শুনছিলেন বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ৮৪ দফা সংবলিত জুলাই সনদ ও তার বাস্তবায়নে ৮ দফা অঙ্গীকারনামা সহ সনদের পূর্ণাঙ্গ খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। এই খসড়ার ভাষায় কোনো শব্দ, বাক্য গঠন বা অন্য কোনো বিষয়ে মন্তব্য থাকলে আগামী ২০ আগস্ট বিকেল ৪টার মধ্যে কমিশনের কার্যালয়ে জমা দেওয়ার অনুরোধ করা হয়েছে। শনিবার রাতে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয় সনদের খসড়া। আরও জানাচ্ছেন মিজান শাহজাহান। ফ্যাসিবাদ মুক্ত একটি বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে গঠিত হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার। নতুন ব্যবস্থাপনার জন্য কাজ করছে জাতীয় ঐকমত্য কমিশন। ডক্টর ইউনূস নিজেই এই কমিশনের সভাপতি। সহসভাপতি হিসাবে কাজ করছেন অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। জুলাই মাসের মধ্যেই সনদে স্বাক্ষর করার কথা ছিল রাজনৈতিক দলগুলোর। কমিশনের মেয়াদ বাড়ানো হয়েছে আরও ১ মাস। সেই হিসাবে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে চূড়ান্ত করতে হবে এই সনদ। শনিবার রাতে জুলাই সনদের চূড়ান্ত খসড়া পাঠানো হয়েছে রাজনৈতিক দলগুলোর কাছে। এতে বলা হয়েছে, জুলাই জাতীয় সনদ ২০২৫-এর প্রতিটি বিধান, প্রস্তাব ও সুপারিশ সাংবিধানিক ও আইনগতভাবে বলবৎ হিসাবে গণ্য হবে বিধায় এর বৈধতা, প্রয়োজনীয়তা কিংবা জারির কর্তৃত্ব সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না। সনদের যেসব সুপারিশ অবিলম্বে বাস্তবায়নযোগ্য বলে বিবেচিত হবে, সেগুলো কোনো প্রকার কালক্ষেপণ না করেই পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকার ও অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষসমূহ বাস্তবায়ন করবে। জাতীয় সনদ তৈরি করতে পারবে। প্রথম পর্বে ঐকমত্য হওয়া বিষয়ের মধ্যে আছে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন, জেলা সমন্বয় কাউন্সিল প্রতিষ্ঠা, রাজনৈতিক দলকে তথ্য অধিকার আইনের আওতায় আনা, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ, সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা, স্থায়ী অ্যাটর্নি সার্ভিস প্রতিষ্ঠা, আইনজীবীদের আচরণবিধি, গণহত্যা ও ভোট জালিয়াতির সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে স্বাধীন তদন্ত কমিশন গঠন, তথ্য অধিকার আইনের সংশোধন, দুর্নীতিবিরোধী কৌশলপত্র প্রণয়ন, নির্বাচনী অর্থায়নের স্বচ্ছতা নিশ্চিত করা, দুর্নীতি দমন কমিশন আইনে সংশোধন, দুর্নীতি দমন কমিশনের কমিশনার নিয়োগ পদ্ধতি, আয়কর আইনের সংশোধন ইত্যাদি। দ্বিতীয় পর্বে ভিন্নমত ছাড়া ১১টি মৌলিক সংস্কার প্রস্তাব ঐকমত্য হয়। সেগুলো হলো সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, রাষ্ট্রপতির ক্ষমা সম্পর্কিত বিধান, বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ, সুপ্রিম কোর্টের বিকেন্দ্রীকরণ, উপজেলা পর্যায়ে অধস্তন আদালতের সম্প্রসারণ, জরুরি অবস্থা ঘোষণা, প্রধান বিচারপতি নিয়োগ, সংবিধান সংশোধন, প্রধানমন্ত্রীর মেয়াদকাল, নির্বাচন কমিশন গঠন, পুলিশ কমিশন গঠন, নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ সম্পর্কিত প্রস্তাব। জুলাই অভ্যুত্থানে সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দেওয়া সমন্বয়কদের দল এনসিপি বলছে, গণপরিষদ নির্বাচন দিয়ে নতুন সংবিধান রচনা করতে হবে। আন্দোলনের অন্যতম অংশীজন জামাত বলছে, নিম্ন ও উচ্চ উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। দরকার হলে নিতে হবে গণভোট। আর দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি বলছে, এসব বিষয়ে সিদ্ধান্ত নেবে পরবর্তী সংসদ। এ অবস্থায় জুলাই সনদে কাঙ্ক্ষিত সময়ে স্বাক্ষর নিয়ে অনিশ্চয়তা থেকেই যায়। মিজান শাহজাহান, এটিএন বাংলা। কক্সবাজারে সফর গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। শনিবার রাত 10:30টার দিকে তাকে হেলিকপ্টারে করে জরুরি ভিত্তিতে ঢাকায় আনা হয়। কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসেন সজীব জানিয়েছেন, উপদেষ্টা ফারুকী 15 আগস্ট থেকে 5 দিনের সফরে কক্সবাজারে ছিলেন। সফরের অংশ হিসেবে একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল তাঁর। তবে শনিবার রাতে 8টার দিকে হোটেলে অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। জেলা প্রশাসনের সহায়তায় তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। উন্নত চিকিৎসার স্বার্থে রাতেই তাকে ঢাকায় পাঠানো হয়। এদিকে উপদেষ্টা ফারুকীর স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানিয়েছেন, বর্তমানে ঢাকার একটি হাসপাতালে ফারুকের চিকিৎসা চলছে, আপাতত তিনি আশঙ্কামুক্ত।
কোনো কারণে এবারের জাতীয় নির্বাচন বিতর্কিত হলে দেশ অনিশ্চয়তায় পড়বে বলে আশঙ্কা করছেন সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসি ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় তিনি বলেন, দেশের স্বার্থে ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হওয়া জরুরি। নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে ইসি, রাজনৈতিক দল, প্রার্থী, ভোটার ও প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা রাখার তাগিদ দিয়েছেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় এবারের বিষয় সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের ভূমিকা। একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার জন্য সকল প্রকার দায়িত্ব মাননীয় স্পিকার নির্বাচন কমিশনের। কিন্তু মাননীয় স্পিকার নির্বাচন কমিশন কতটুকু কাজ করতে পারবে সেটি এখনো আটকে আছে ঐকমত্য কমিশনের কাছে। এতে ঐকমত্য কমিশনের সদস্য এবং নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, সুষ্ঠু ভোট আয়োজনে কমিশনকেই জোরালো ভূমিকা রাখতে হবে। সব অংশীজন যদি সঠিকভাবে দায়িত্ব পালন করে, নির্বাচনী মর্যাদার সমতল হয় এবং নিরাপদ হয়, আমার তো মনে হয় না, আমার মনে হয় মানুষ লাইন ধরে আবারও দাঁড়িয়ে ভোট দেবে। আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি পারবে না সেটা আইনি প্রক্রিয়া শুরু হবে এবং তার প্রেক্ষিতে সরকার এবং নির্বাচন কমিশন সেই সিদ্ধান্ত নেবে। আমি আশা করি তারা সঠিক সিদ্ধান্ত নেবে, সময় বলে দেবে। তারা যদি আইনি প্রক্রিয়া কি সিদ্ধান্ত হয় তার প্রেক্ষিতে এটা মতামত দেওয়া যাবে। অনুষ্ঠানের সভাপতি ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে না পারলে 40,000 বডি ক্যামেরা বসিয়েও নির্বাচন সুষ্ঠু করা যাবে না। প্রার্থীরা, রাজনৈতিক দলগুলো, ভোটাররা যদি সহযোগিতা না করে 40,000 কেন, আরো 3 ডবল 4 ডবল ক্যামেরা কিনলেও কিন্তু নির্বাচন কমিশনের পক্ষে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে সেখানে নির্বাচনকে সুষ্ঠু করা সম্ভব হবে না। সুতরাং নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, প্রার্থী, ভোটার, প্রশাসনকে তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যদি নির্বাচন কমিশন ও প্রশাসন দায়িত্বশীল ভূমিকা পালন না করে, তাহলে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে যে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন করবার যে স্বপ্ন দেখছি, সেই স্বপ্ন কিন্তু আমাদের ব্যর্থ স্বপ্নে পরিণত হবে। ত্রয়োদশ সংসদ নির্বাচন সুষ্ঠু না হলে দেশের ভবিষ্যৎ নিয়ে শঙ্কার কথাও জানান বক্তারা। সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য হওয়াটা জরুরি, আমাদের সকলের জন্য এটা গুরুত্বপূর্ণ। আমাদের যদি একটা বিতর্কিত নির্বাচন হয়, জালিয়াতি নির্বাচন হয়, আমরা একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে অগ্রসর হব। তাই এই নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন হইতে হবে এবং ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হওয়াটা জরুরি। আমি আশা করি তাই ঘটবে। যে ফ্যাসিস্ট বাংলাদেশকে 100 বছর পিছিয়ে দিয়ে গেছে, সেই ফ্যাসিস্টের বিরুদ্ধে যখন কোনো কিছু বাংলাদেশে আবার দেখতে পাবে, তারা কিন্তু একত্রিত হয়ে যাবে। সুতরাং আমরা কি নির্বাচন করলে আমাদের দায়িত্ব শেষ হয়ে যাবে? নির্বাচন পরবর্তীকালীন সময় আমাদের কি হবে? নির্বাচন পরবর্তী সময় যারা ক্ষমতা আসবেন, তারা কি আসলে জুলাই সনদকে বাস্তবায়ন করবেন কিনা? নির্বাচন পরবর্তী সময় যারা ক্ষমতা আসবেন, তারা যে কথাগুলো বলে এখন ক্ষমতা আসছেন, যারা এতদিন জুলুমের শিকার হয়েছেন, তারা কি আবার পাল্টা জুলুম করবে কিনা? সেই জায়গাগুলো কিন্তু আমাদেরকে এখন চিন্তা ভাবনা করতে হবে। প্রতিযোগিতায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজকে হারিয়ে ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির বিতার্কিকরা বিজয়ী হন। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। জামালপুরে সন্তানদের হাতে শারীরিক নির্যাতন ও সম্পত্তি দখলের অভিযোগ করেছেন মা মনোয়ারা বেগম। শনিবার স্থানীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি জানান, স্বামী মারা যাওয়ার পর শহরের বজ্রাপুর এলাকায় নিজের কেনা জমি ও সম্পত্তি জোর করে দখল করে নিয়েছে 2 ছেলে ও মেয়ে। অবশিষ্ট সম্পত্তি হাতিয়ে নিতে তাকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। মনোয়ারা বেগম আরও অভিযোগ করেন, তার 2 ছেলে, মেয়ে, পুত্রবধূ ও মেয়ের জামাই নিয়মিতভাবে তাকে শারীরিকভাবে নির্যাতন করে। বিভিন্ন সময়ে হাত পা বেঁধে ভেজা বিছানায় ফেলে রাখা হয় বলেও অভিযোগ করেন তিনি। ডায়াবেটিস ও নানা রোগে আক্রান্ত মনোয়ারা বেগম শরীরে নির্যাতনের দাগ দেখিয়ে এই পরিস্থিতি থেকে উদ্ধারে সরকারের সহযোগিতা চান। এদিকে অভিযোগ অস্বীকার করে বড় ছেলে মনির হোসেন ও মেয়ে APP মাহমুদা আক্তার স্বপ্না জানান, তাদের মা মানসিকভাবে অসুস্থ। সিরাজগঞ্জের বাহিরগোলা বাজারে কাটাখালী নদীর ওপর নির্মাণাধীন ব্রিজের কাজ নিয়ে অনিশ্চয়তায় শহরবাসী। মেয়াদ শেষ হওয়ায় ফেরত চলে গেছে প্রকল্পের সব টাকা। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারে 46 লাখ টাকা জরিমানা দিয়ে পালিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান মঈনুদ্দিন বাসী লিমিটেড। জনগুরুত্বপূর্ণ ব্রিজটির নির্মাণ কাজ শেষ না হয় দুর্ভোগে পড়েছে 25 গ্রামের মানুষ। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, নতুন করে সহসাই বরাদ্দ পাওয়াও অনিশ্চিত। সিরাজগঞ্জ থেকে ফেরদৌস হাসানের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন শরীফুল ইসলাম। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধীনে সিরাজগঞ্জ শহরের বাহিরগোলা বাজার এলাকায় কাটাখালী নদীর উপর এই ব্রিজের নির্মাণ কাজ শুরু হয় 2021 সালের আগস্টে। ঠিকাদারি প্রতিষ্ঠান যশোরের মঈনুদ্দিন বাসী লিমিটেড 7 কোটি 28 লাখ টাকা ব্যয়ে ব্রিজ বানানোর কাজে নামে। 2024 সালের 30 জুনের মধ্যে নির্মাণ কাজ শেষ করার নির্দেশনা থাকলেও 2022 সালে অর্ধেক কাজ করে পালিয়ে যায় ঠিকাদারি প্রতিষ্ঠান।
তুলে নেয় 2,68,00,000 টাকার বিল। যথাসময়ে ঠিকাদার কাজ না করায় ফেরত চলে গেছে প্রকল্পের বাকি 4,60,00,000 টাকা, কিন্তু অসম্পূর্ণই রয়ে গেছে ব্রিজের বাকি কাজ। সিরাজগঞ্জ শহরে শহরতল থেকে প্রবেশের যে 5টি রাস্তা আছে তার অন্যতম প্রধান রাস্তা এটি। কেউ এখান দিয়ে একটা গাড়ি, একটা রিক্সা, একটা মোটরসাইকেল, একটা সাইকেল নিয়ে পর্যন্ত যাতায়াত করতে পারে না। মানুষ একটা রুগী নিয়ে যেতে পারে না হসপিটালে। যদি এই সড়কটা থাকে তাহলে হইলে খুবই সুবিধা হবে এবং আশেপাশের এলাকাগুলা মানে যানজট মুক্ত হবে। সরকারের কাছে আমাদের দাবি, এই ব্রিজ আমাদের দ্রুত গতিতে সম্পূর্ণ করে দিতে হবে, এটা আমাদের একমাত্র চাওয়া। নির্মাণ কাজ বন্ধ থাকায় দুশ্চিন্তায় সিরাজগঞ্জ জেলা স্বার্থ রক্ষা সংগ্রাম কমিটির এই নেতা। ব্রিজের নির্মাণ কাজ শেষ করতে না পারায় 46 লাখ টাকা জরিমানা দিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে নতুন বরাদ্দ কবে হবে তা অনিশ্চিত বলে জানান পানি উন্নয়ন বোর্ডের এই নির্বাহী প্রকৌশলী। এখন যে কাজটা আমার অবশিষ্ট আছে এটা আমরা অনুন্নয়ন রাজস্ব খাতের আওতায় আমরা চাহিদা দিয়েছি নোটশিটের মাধ্যমে। আমরা এই কাজটা যদি আমরা অনুন্নয়ন রাজস্ব খাত থেকে টাকা পাই তাহলে আমরা ওই বাকি অংশটুকু আমরা টেন্ডার করে ঠিকাদার নিয়োগ করে কাজটা করব। দ্রুত সময়ের মধ্যে কাটাখালী ব্রিজের নির্মাণ কাজ শেষ করে দুর্ভোগ লাঘবের দাবি স্থানীয়দের, নইলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন 25 গ্রামের মানুষ। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। একসময়ে বগুড়ার দৃষ্টিনন্দন পার্কটির এখন বেহাল দশা। বগুড়া রংপুর মহাসড়কের ফুলতলার অবস্থিত প্রায় 7.25 একর জায়গার আয়তনের পার্কটি এখন গরু ছাগলের চারণভূমিতে পরিণত হয়েছে। তবে খুব শিগগিরই পার্কটিকে আগের অবস্থানে ফিরিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। বগুড়া থেকে আজিজুল হাকিমের পাঠানো তথ্যচিত্র নিয়ে রিপোর্ট আশিকুর রহমানের। অযত্ন, অবহেলা আর কর্তৃপক্ষের নজরদারির অভাবে প্রাণহীন হয়ে পড়েছে বগুড়ার এক সময়ের দৃষ্টিনন্দন পার্কটি। এই পার্কটিতে একসময় নিয়মিত আসতেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সে কারণে এটি স্থানীয়দের কাছে তারেক রহমান পার্ক নামে পরিচিত হয়ে উঠেছে। বর্তমানে কচুরিপানা, নোংরা পানিতে সৌন্দর্য হারিয়েছে পার্কের লেকও। নোংরা, আবর্জনা আর অস্বাস্থ্যকর পরিবেশের কারণে পার্কে আসা বন্ধ করে দিয়েছে সাধারণ মানুষ। লাইটের খুঁটি ও বাল্বগুলো চুরি হয়ে গেছে অনেক আগেই, পরিণত হয়েছে গরু ছাগলের চারণভূমিতে। ভালোই ছিল, এই আপনার আওয়ামী লীগ সরকার আসার পরে থেকে জিনিসটা আসলে লোকজনেরও ইয়ে নেই। আর দ্বিতীয়ত আবর্জনা, ময়লা টয়লা ফেলে একেবারে নোংরা করে ফেলছে। কারণ আগে পার্কের যে পরিবেশটা ছিল সেখান থেকে এই পার্কের পরিবেশটা অনেক দূর সরে গেছে। এখানে মানুষ স্বাভাবিকভাবে যে আসা, এসে একটু বিনোদন করবে, একটু চলাফেরা করবে, সে পরিবেশটা নাই। এখান দিয়ে আমরা তো প্রায়ই যাই, যদি একটু ময়লা টয়লা কম থাকতো এবং বসার জায়গাটা থাকতো তাহলে একটু ভালো হতো, একটু বিশ্রাম করা যেত। যদি দোলনা থাকতো, বাচ্চাদের খেলার জায়গা থাকতো তাহলেও ভালো লাগতো দেখতে। এদিকে বিএনপির নেতৃবৃন্দ সম্প্রতি পার্কটি পরিদর্শন করেছেন। এ সময় তারা পার্কের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন খুব শিগগিরই পার্কটিকে আগের অবস্থানে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। পরিকল্পনা করা ছিল যেখানে একটা অ্যাম্পি থিয়েটারের মতন একটা ছোট্ট উন্মুক্ত থিয়েটারের মতন একটা জায়গা থাকবে, যেখানে যারা শৌখিন, যারা নাটক করেন বা কবিতা আবৃত্তির অনুষ্ঠান করেন বা বক্তৃতা দেন তাদের জন্য একটা ব্যবস্থা থাকবে, ছাউনি থাকবে, বসার জায়গা থাকবে। বগুড়া জেলা প্রশাসক জানিয়েছেন আগামী 6 মাসের মধ্যেই আধুনিক নকশা একটি নান্দনিক পার্ক হিসেবে গড়ে তোলা হবে এটিকে। সড়ক ও জনপথ বিভাগের নিয়মিত বাজেটের মধ্যে ওই জায়গাটা আসলে সংস্কার মেরামত করবে এবং পাশাপাশি শহরবাসীর যেহেতু বিনোদনের জায়গা এবং হাঁটার জায়গা তৈরি হবে, এই জন্য পৌরসভা অথবা আমাদের জেলা পরিষদের মাধ্যমে সেখানে আমরা কিছু কাজ করব। পার্কটি সংস্কারের পর আবারও প্রাণ ফিরে পাবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। উদ্যোক্তা হবার স্বপ্ন নিয়ে ইউটিউব দেখে মুরগির খামার করে সফলতা পেয়েছেন ফরিদপুরের 3 বন্ধু শাহিন, বকুল ও মিরাজুল। 3 লাখ টাকা দিয়ে শুরু করা মুরগির খামার থেকে এখন প্রতি মাসে আয় হচ্ছে 1 থেকে 1.5 লাখ টাকা। তাদের খামারের উৎপাদিত মুরগির বাচ্চা ও মুরগি স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। তরুণদের এমন সাফল্য দেখে আগ্রহী হয়ে উঠছেন স্থানীয়রা। ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের পাঠানো তথ্যচিত্রে একটি ডেস্ক রিপোর্ট। ইউটিউবের ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে নিজেদের ভাগ্য বদলে ফেলেছেন ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের বাসিন্দা শাহিন, বকুল ও মিরাজুল। উদ্যোক্তা হবার স্বপ্ন নিয়ে নানা ব্যবসা করলেও সুফল পাচ্ছিলেন না। পরে ইউটিউব দেখে মুরগির খামার করার সিদ্ধান্ত নেন তারা। 2020 সালে 3 বন্ধু তাদের 3 লাখ টাকা পুঁজি নিয়ে বাড়ির আঙিনায় শুরু করেন মুরগি পালন।
করোনা মহামারীর সময়ে লোকসানে মুরগি বিক্রি করলেও পরে কঠোর পরিশ্রমে ঘুরতে শুরু করে তাদের ভাগ্যের চাকা। আমরা 3 বন্ধু মিলে 3 লাখ টাকা দিয়ে একটি খামার তৈরি করি, সেখান থেকে প্রতি মাসে 1 থেকে 1.5 লাখ টাকা লাভ করি। এতে আমাদের উৎপাদন খরচটা অনেক কম হচ্ছে, পাশাপাশি আমাদের মুরগিগুলো প্রতিদিন অনেক ডিম দিচ্ছে। এই ডিমগুলো আমরা হাসারিতে পাঠাচ্ছি, দূর দূরান্ত থেকে ব্যাপারী এসে আমাদের কাছ থেকে নিয়ে যায়, এতে আমাদের লাভবান ভালো হয়। 3 তরুণের সাফল্যে অনুপ্রাণিত হয়ে স্থানীয়রাও আগ্রহী হয়ে উঠছেন মুরগির খামার গড়ে তুলতে। 5 বছর যাবৎ বিরাট লসের মধ্যে ছিলাম, তাই আমি তো সব পরামর্শ ভালো বুঝি নাই। তখন এখন আমার বাচ্চা ওরা 3 বন্ধু মিলে করে, ওর সাথে করে দিয়ে একটু লাভবান হওয়া যায় কিনা। সরকার যদি আমাদের এই মুরগির খামারের উপর প্রশিক্ষণ দিত, ঋণ দিত, তাহলে আমরা এই খামার করে লাভবান হতে পারতাম। নতুন উদ্যোক্তাদের সহযোগিতার আশ্বাস দিয়েছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। তরুণদের সাফল্যের গল্প গ্রামীণ অর্থনীতিতে দিচ্ছে নতুন সম্ভাবনার ইঙ্গিত। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দেশে গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে 202 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন 25,912 জন। গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। চলতি বছর ডেঙ্গুতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে 104 জনের। স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তর আগস্টে এখন পর্যন্ত 4,932 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এবং মারা গেছে 21 জন। সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে 1,238 জন ডেঙ্গু রোগী ভর্তি আছে, যার মধ্যে ঢাকায় 412 জন, বাকি 826 জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে। ডেঙ্গু ও চিকুনগুনিয়া সহ মশাবাহিত বিভিন্ন ভয়াবহ রোগের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। নিজেকে এবং পরিবারের সবাইকে মশা থেকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে ঘরে ব্যবহার করুন এক্সপেল ন্যাচারাল অ্যারোসল, আর ঘরের বাইরে সাথে রাখুন এক্সপেল ন্যাচারাল মসকিউটো রিপেলেন্ট স্প্রে, যা সরাসরি ত্বকে ব্যবহার করা যায়। এবারে জানিয়ে দেব খেলার খবর। বড় জয় দিয়ে এবারে মৌসুম শুরু করলো বার্সেলোনা এবং ম্যানচেস্টার সিটি। স্প্যানিশ লা লিগায় মায়োর্কাকে 3-0 গোলে হারিয়েছে বার্সেলোনা, আর ইংলিশ প্রিমিয়ার লিগে উলভারহ্যাম্পটনের বিপক্ষে 4-0 গোলে জিতেছে ম্যানচেস্টার সিটি। রিপোর্ট করছেন এসএম আশরাফ। প্রতিপক্ষের মাঠে খেলার 7 মিনিটেই বার্সাকে এগিয়ে দেন রাফিনিয়া। গত মৌসুমে 18 গোল করা ব্রাজিলিয়ান তারকা এবার ক্লাবের প্রথম গোলটি করলেন ইয়ামালের ক্রসে ছুটে গিয়ে জোরালো হেডে। 20 মিনিট পর মায়োর্কা গোলের সুযোগ হাতছাড়া করলেও লিড দ্বিগুণ করার সুযোগ নষ্ট করেনি বার্সা। ঠান্ডা মাথায় জালে বল পাঠান তোরেস। স্বাগতিকরা বড় ধাক্কা খায় 33 আর 39 মিনিটে তাদের 2 ফুটবলার লাল কার্ড দেখলেন। প্রতিপক্ষের 2 জন খেলোয়াড় কম থাকার সুযোগ কাজে লাগিয়ে যোগ করা সময়ের 4র্থ মিনিটে ট্রেডমার্ক গোল করেন ইয়ামাল। আরেক ম্যাচে উলভারহ্যাম্পটনের বিপক্ষে ম্যাচের শুরুটা ভালো ছিল না সিটির। অফসাইডের কারণে 26 মিনিটে উলভসের মার্শাল মুনিৎসের একটি গোল বাতিল না হলে এগিয়ে যেতে পারত তারা, যদিও 34 মিনিটে হল্যান্ডের গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। 3 মিনিট পর নিজেই গোল পেয়ে যান রেইন্ডার্স। সিটির হয়ে প্রিমিয়ার লিগে মাত্র দ্বিতীয় ম্যাচ খেলতে নামা অস্কার ববের পাস থেকে নতুন ক্লাবের হয়ে প্রথম গোল করেন রেইন্ডার্স। 61 মিনিটে তৃতীয় গোল পেয়ে যায় সিটি। রেইন্ডার্সের পাস থেকে জালে বল পাঠান হল্যান্ড। 73 মিনিটে সিটির হয়ে চতুর্থ গোলটি করেন শেরকি। এসএম আশরাফ, এটিএন বাংলা। সাফ অনূর্ধ্ব 17 ফুটবলকে সামনে রেখে ভুটানে অনুশীলন শুরু করেছে বাংলাদেশের মেয়েরা। বাবেনা মাঠে কোচ মাহবুবুর রহমানের অধীনে নিজেদের প্রস্তুতি নেয় অর্পিতারা। বাংলাদেশ, ভারত, ভুটান আর নেপালকে নিয়ে 20 থেকে 31 আগস্ট ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত হচ্ছে এই প্রতিযোগিতা। রাউন্ড রবিন পদ্ধতিতে এক দল অন্য দলের সঙ্গে 2 বার মুখোমুখি হবে। সর্বোচ্চ পয়েন্টধারীর হাতে উঠবে শিরোপা। এই টুর্নামেন্টে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। গতবার তারা নেপালে অনূর্ধ্ব 16 পর্যায়ে শিরোপা জেতে। এবার ইয়ারজান অর্পিতাদের লক্ষ্য অনূর্ধ্ব 17 পর্যায়ে ট্রফিটাও উঁচিয়ে ধরা। 20 আগস্ট প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান। একটি ঘোষণা। এটিএন বাংলার নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয়ে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সংগ্রহের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে।
এ ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। এছাড়াও প্রতিষ্ঠানটিতে সাংবাদিক ও জনবল নিয়োগের ভুয়া বিজ্ঞাপন দিয়ে একটি চক্র প্রতারণা করছে। বর্তমানে এটিএন বাংলায় কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া চলছে না। নিয়োগ নিয়ে কারোর সাথে আর্থিক লেনদেন না করার অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। শেষ করার আগে বিআরবিকে বলছে সংবাদ শিরোনাম আরও একবার। রাজনৈতিক দলগুলোকে জুলাই সনদে পূর্ণাঙ্গ খসড়া পাঠালো ঐকমত্য কমিশন। বাস্তবায়নে 8 দফা অঙ্গীকারনামা। প্রতিটি বিধান, প্রস্তাব ও সুপারিশ আইন হিসেবে গণ্য হবে। সিরাজগঞ্জে 4.5 বছরেও শেষ হয়নি কাটাখালী নদীর উপর ব্রিজ নির্মাণ। কাজ ফেলে পালিয়েছেন ঠিকাদার। দুর্ভোগে 25 গ্রামের মানুষ। বগুড়ার একসময়ের দৃষ্টিনন্দন পার্কটির এখন বেহাল দশা। কর্তৃপক্ষের অবহেলায় পরিণত হয়েছে গরু ছাগলের চারণভূমিতে। দ্রুতই হারানো রূপ ফিরিয়ে আনার আশ্বাস কর্তৃপক্ষের। এবং ইউটিউব দেখে উদ্যোক্তা হবার স্বপ্ন পূরণ ফরিদপুরের 3 বন্ধুর। প্রতি মাসে আয় লাখ টাকারও বেশি। তাদের সাফল্যে আগ্রহী হয়ে উঠছেন স্থানীয়রা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।